বাংলাদেশের সাম্প্রতিক অভ্যুত্থান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য নিশ্চয়ই শুনেছেন যে বাংলাদেশে যারা সরকার পতন ঘটাতে ভূমিকা রেখেছে তাদেরই কাউকে খুব শিগগিরই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে। 29 million from the United States government. There are two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon. ট্রাম্পের সেই ভবিষ্যৎবাণীটি টাইম ম্যাগাজিনের রিপোর্টে উঠে এসেছে। টাইম ম্যাগাজিনের 2025 সালের শীর্ষ 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনূসকে নিয়ে এই মুখবন্ধটি লিখেছে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন। তা ডক্টর ইউনূস সম্পর্কে হিলারি ক্লিন্টন কেন এত বেশি উৎসুক? তাদের মধ্যে সম্পর্ক কি? নানা দেশে সংঘাত যুদ্ধ বাঁধানোর ক্ষেত্রে কুখ্যাতি পাওয়া ক্লিন্টন ফাউন্ডেশনে বিশ্বের কোন কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান টাকা ঢেলেছে সেই মর্মে একটি অনুসন্ধানী প্রতিবেদন অ্যাসোসিয়েট প্রেসে 2016 সালের 24 আগস্টের সংখ্যায়। সেখানেই উঠে আসে ডক্টর ইউনূসের নাম। 2005 সালে ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনকে 1 লক্ষ থেকে $2.5 লক্ষ মার্কিন ডলার দান করেছিলেন। এর আগে পরেও কয়েক দফায় 25,000 থেকে 50,000 মার্কিন ডলার অনুদান দেওয়ার খবরও রয়েছে। সংবাদ আছে মার্কিন নির্বাচনেও হিলারি ক্লিন্টনকে অনুদানের বিষয়টিও। যাই হোক, বাংলাদেশের সরকার পতন হুট করেই কিছু হয়নি, বরং সেটি মেটিকুলাসলি ডিজাইন করা ছিল। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ প্রোগ্রামে গিয়ে ডক্টর ইউনূস সেটিও স্বীকার করেছেন। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. জুলাই আগস্টে ছাত্রদের উপর হামলার ঘটনায় সরকার পতন ঘটানো হয়েছে। এতদিন জনগণ এমনটা জেনে আসলেও সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বইয়ের মোড়ক উন্মোচনে এসে মোহাম্মদ নাহিদ ইসলাম স্বীকার করলেন 2023 সালের 4 অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তির ব্যানারে প্রতিষ্ঠিত সংগঠন তথা মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আক্তার হোসেনদের গড়া দলটি বিগত 6-7 বছর ধরে সরকার পতনের ছক কষে আসছিল। পুলিশ হত্যা, থানায় আগুন দেওয়া, মেট্রো রেল এবং জাতীয় সম্পদে আগুন না দিলে সরকার পতন ঘটানো যেত না বলেও বক্তব্য দিয়েছিলেন হাসিব নামের একজন সমন্বয়ক। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। 36 দিনের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আগের যে 5-7 বছর, যেটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভিতরে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে আসলে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে মার্কিন নাভালের ঘাঁটি স্থাপনের সদিচ্ছা পোষণ করার রিপোর্ট, IISS এর রিপোর্ট, স্টিফেন ডুজারকি সহ এমন আরও অনেক ব্যক্তি ও সংগঠনের রিপোর্ট আগস্টের পরে প্রকাশিত হয়েছে, যেগুলোতে অসংখ্য ব্যক্তি ও সংগঠন বারবার করে বলেছে বাংলাদেশের সরকার পতন স্বাভাবিক কোনো ঘটনাই নয়, বরং পূর্ব পরিকল্পিত। তার মানে জুলাই আগস্টে শিক্ষার্থী হত্যা হয়েছে বলেই যে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হয়, ব্যাপারটি এমন নয়, বরং 2018 সাল থেকেই শেখ হাসিনা সরকার পতনের লক্ষ্যে কাজ করে আসছিল জুলাই আগস্টের সকল স্টেক হোল্ডারগণ। 2023 সালের 15 ডিসেম্বর রাশিয়ার মুখপাত্র মারিয়া জাকারোভাও সংবাদ সম্মেলন করে সতর্ক করেছিল বাংলাদেশে 2014 সালের জাতীয় নির্বাচনের পর সরকার পতন ঘটাবে CIA, এমন রিপোর্ট করেছিল চাইনিজ, জাপানিজ সহ ভারতীয় গণমাধ্যমও। যাই হোক, বাংলাদেশে শেখ হাসিনা সরকার এমনিই পতন হয়েছে কিংবা ডক্টর ইউনূস কাকতালীয়ভাবে ক্ষমতার কেন্দ্রে চলে এসেছেন, এগুলো ভাববার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে? বলা যায় এই শেখ হাসিনা সরকারের পতনের মূল মাস্টারমাইন্ড আর কেউই নন, বরং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসই। আর এসবের সাক্ষ্য দিয়েছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মাইক বেঞ্চ, সাক্ষ্য দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেও যারা মনে করেন যে চীন সফর শেষে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সেই অযাচিত মন্তব্যের কারণেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, হয় তারা জুলাই আগস্টের প্রেক্ষাপট বুঝতে পারেননি, নয়তো তারা রাজনৈতিকভাবে অজ্ঞ, অথবা তারা আওয়ামী লীগ বিরোধী। সরকার পতনই যদি মূল উদ্দেশ্য থাকে, তাহলে লাশগুলো ফেলার পিছনেও কি তাদেরকে সন্দেহ করা যায় না? বাসার ছাদে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন, আর এ বিষয়ে র্যাব এবং মানবাধিকার কমিশনের রিপোর্ট বলছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি। একই সাথে 7.62 mm গুলির রহস্যও এখনো বের করা যায়নি। কয়েকজন সমন্বয়ক
স্নাইপারের গুলিতেই নিহত হয়েছিল। এটার রহস্য এখনো জানা যায়নি। কথা হলো, স্নাইপারগুলো কাদের ভাড়াটিয়া ছিল? সেটি কি 2014 সালে ইউক্রেন সরকারের পতনের মতোই পরিকল্পিত ছিল?